আসলে কোনো কিছুই প্রাইভেট না, সবই তাও পাবলিক। তাও অনেকটা তিনি কার সঙ্গে এটা অন্তত পশ্চিমা বিশ্বে এটা এইভাবে ধরা হয়, তার ব্যক্তিগত জীবনটি এটি হচ্ছে ব্যক্তিগত জীবন, কিন্তু তার পলিটিক্যাল জীবনটি এটি হচ্ছে কিন্তু সবার জন্য আলোচনা সমালোচনার এবং নজরদারির বিষয়। এজ এ জার্নালিস্ট আমি নজরদারি করার রাইট আছে আমার, এই পলিটিশিয়ান কার সাথে কথা বলে, কার সঙ্গে তার যোগাযোগ আছে, এবং আমরা এগুলো নিয়ে রিপোর্ট করি। অমুকের সাথে অমুক মিটিং করেছে, সেটি হয়তো ব্যক্তিগত মিটিং, তাহলে আমরা কেন রিপোর্ট করি? এখানে কি কি কথা আছে? এখানে কথা আছে কিভাবে তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন, সে সমস্ত কথাবার্তা। এটা তো ব্যক্তিগত বিষয় না। এই সাবজেক্টটা তো মান্নার কোনো পার্সোনাল সংসারের বিষয় নিয়ে এখানে কোনো আলাপ হয়নি। ফলে এই পার্টটা হচ্ছে এখানে ষড়যন্ত্রের পার্ট। এখানে হচ্ছে সেনাবাহিনীর সার্ভিং অফিসারদের সঙ্গে দেখা করবেন, এই পার্ট। এখানে হচ্ছে তিনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে হল দখল করবেন, সেই পার্ট। তিনি বাজার করতে যাবেন, মাছ কিনবেন না মাংস কিনবেন, এই সমস্ত আলাপ না তো এটা। মাহমুদুর রহমান মান্না বলেছেন তার যে এইখানে যে কথোপকথনগুলি তুলে ধরা হয়েছে সেইগুলি আসলে মিস গাইড করা হয়েছে, সেটা তো উনি বলছেন, আমরা তো কোনো ইয়েতে যাচ্ছি না। ওনার টোটাল টেক্সটটাই তো পড়লেই বোঝা যায়। ওনার যে টেক্সট আছে, যে টেক্সটটি যে কথা, আপনি ইন্টারপ্রিটেশনটা এক একজনের কাছে একরকম মনে হতে পারে, কিন্তু ওনার যে বক্তব্যের যে কথোপকথনের যে দুটো টেক্সট, একজন অজ্ঞাত ব্যক্তি, তিনি অজ্ঞাত ব্যক্তি খুব গ্রেটফুল হয়েছেন যে আপনি আমাকে ফোন করেছেন, কিন্তু মান্না বলছেন আমি তাকে চিনি না। তাহলে এইটা তার মানে মাহমুদুর রহমান মিথ্যা কথা বলছেন। একজন অজ্ঞাত ব্যক্তি বললেন আপনি, একজন মাহমুদুর রহমান মান্না, তিনি আসলে নিউজ ভ্যালু যদি আপনি যোগ করেন সেই ক্ষেত্রে তিনি আসলে কতখানি গুরুত্বপূর্ণ, সেটি সুলতানা, সেটি আলাদা বিবেচনার বিষয়। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে মাহমুদুর রহমান মান্নারা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, তারা একটা সুশীল সমাজের প্ল্যাটফর্ম তৈরি করে প্রথমে একটি সংলাপের উদ্যোগ নিয়েছিলেন। পরে যখন এটি নিয়ে সমালোচনা হলো, সেই 13 জনের মধ্য থেকে ওনাদের দুজনকে বাদ দেওয়া হলো, ডক্টর কামাল এবং উনি। ফলে তাদের ইনিশিয়েটিভটাকে আপনি ছোট করে দেখলে হবে না। এবং এখানে অনেক ওনাদের না, আরো অনেক নেতার কথা আছে, মতিউর রহমানের কথা আছে, এখানে বিবৃতি কিভাবে আসলো জাতিসংঘের সেটির কথা আছে, এখানে আন্দোলন কিভাবে হবে সেটির কথা আছে, এখানে ছাত্রদের হল কিভাবে দখল করা হবে সেই কথা আছে। ফলে এই কথাগুলোকে আপনি যদি মাহমুদুর রহমান মান্নার পলিটিক্যাল যে তার গুরুত্ব তার সঙ্গে বিবেচনা করেন, তাহলে কিন্তু ভুল হবে। এখানে কিভাবে লোক সাপ্লাই দিবে, সাদেক হোসেন কোকা, তার সবাই টক শো নিয়ে কথা আছে। উনি বলেছেন টক শো আমরা ডমিনেট করি, টক শোর জন্য আমরা কারা, আসলেই এরকম ব্যাপার আছে কিনা? অনেক সময় কিন্তু এরকম অভিযোগও আছে, একটা সেগমেন্টের মানুষ একরকম কথা বলে, বিশেষ করে আপনারা যারা মানে পার্টিসিপেন্ট, তারা দেখা যায় যে মানে কে কোন ধরনের কথা বলবে সেটা বড় কথা না। কিন্তু টক শো সম্পর্কে এখানে আগে থেকে এরকম কোনো পরিকল্পনা থাকে কিনা, এরকম একটি প্রশ্নের জবাব সুলতান, এখানে টক শো সম্পর্কে দুটি বক্তব্য আছে। একটি হচ্ছে যে টক শো উনি ডমিনেট করেন, আর দ্বিতীয়ত টক শোর জন্য উনি বক্তা তৈরি করেন। রাইট, এই বিষয়টি নিয়ে ফিরবো, আসলে করেন কিনা এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শ্যামল দত্ত, আপনি বলছিলেন যে টক শো এবং মাহমুদুর রহমান মান্নার যে বক্তব্য, এটার আপনারা সত্যিকার অর্থেই মানে তার বক্তব্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা কোনো পক্ষ নেন, তৈরি করেন এবং প্রমোট করেন, এই বিষয়গুলি আসলে কি তাহলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়? আমি জানি না এটি যেভাবে করেছেন, এটি সমগ্র টক শো যারা হোস্ট, টক শো যারা আয়োজন করেন, তাদেরকে উনি হেয় প্রতিপন্ন করেছেন। উনি বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী কিন্তু অনেক দিন ধরে কিন্তু টক শো নিয়ে অনেক বলছে, কিন্তু এখন তো বোঝা গেল যে ঠিকই এই ধরনের এখানে ম্যানিপুলেশন হয়। মান্নার বক্তব্যে তাই প্রমাণিত। উনি বলেন যে আমরা বক্তা তৈরি করি, আমরা ডমিনেট করি। কিভাবে করেন জানি না ডমিনেশনটা, এবং এর পেছনে কি লেনদেন আছে কিনা। বাট আনফরচুনেটলি এই ধরনের কোনো জিনিস আমি অন্তত নিজে আজকে 13-14 বছর যাবত টক শো হোস্ট করি, আমি কোনোদিন দেখিনি। যাই হোক, সেটা বড় কথা। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আমাদের এখানে এই ধরনের বক্তব্য ছাপার রেকর্ড কিন্তু এখন থেকে না। 111-এর সময় যে সমস্ত লোকজন রিমান্ডে যে বক্তব্য দিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো উইদাউট ভেরিফাইং সমস্ত সাপ্লাই দেওয়া সিডি একের পর এক ছেপেছে। দেশের এখনো পাওয়া যায়, সব এখনো ইউটিউবে পাওয়া যায় বিভিন্ন। কিন্তু সেই সময় আমরা কি একবারও জিজ্ঞেস করেছি যে একটা লোক রিমান্ডে যে এই বক্তব্যটি দিচ্ছেন সেটা আমি কোথায় পেলাম? কিংবা আরো আগে হুসেন মোহাম্মদ এরশাদের যে বক্তব্য, একজন বিচারপতির সঙ্গে টেলিফোন আলাপ, এবং সেটি একটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছে, যেটি কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে যে এটি শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশে টেলিফোন সংলাপ বা এই ধরনের পাওয়া জিনিস ছাপার রেকর্ড
এটি নতুন না, কিন্তু এই বক্তব্যের গুরুত্ব অন্য। না, সেটি হচ্ছে নতুন না, ঠিক আছে, আমি আপনার সঙ্গে এগ্রি করছি, নতুন না, কিন্তু সেটা কি এথিক্যাল? এথিক্সের প্রশ্ন তখনই আসবে যখন এটি কাউকে আপনি পার্সোনালি করার চেষ্টা করছেন। এটা একটা রাষ্ট্রীয় বিষয় এবং এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়। আপনি যদি এথিক্স তখনই আনএথিক্যাল হবে, কাউকে আপনি আনএথিক্যালি তাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে বা তার পার্সোনাল লাইফ নিয়ে। এটি কিন্তু কোনো পার্সোনাল বিষয় না, তার পারিবারিক জীবনের কোনো বিষয় না, তার নিজস্ব ব্যবসার কোনো বিষয় না। এটি এমন একটি বিষয় যার সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা এবং রাষ্ট্রের বর্তমান যে সংকট চলছে তার অনেক কিছুই এখানে জড়িত রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ফলে সেই কারণে এর এটা আগে এরকম আনএথিক্যাল হবে ফোন না। আলাপ মানে প্রকাশিত হয়েছে যেগুলির সঙ্গে রাষ্ট্রের শুনেন, কিংবা আমি বলি রাজনীতির সুলতানা, কোথাও কোনো সম্পর্ক সাংবাদিকতায় ছিল না, একেবারে ব্যক্তিগত কথোপকথন না, আসলে ছাপা এবং হয়েছে, বিভিন্ন কিন্তু রাজনীতিবিদের। সাংবাদিকতায় এথিক্স আনএথিক্স কোনটি হবে সেটি তখনই আপনার ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে এটা নিয়ে বিতর্ক চলছে। ওয়াটারগেট কেলেঙ্কারি যে সমস্ত ফাইলপত্র চুরি করেছে সাংবাদিকরা, চুরি করে যে রাষ্ট্রের উপকার করেছে, সেই চুরিটা বৈধ এবং সেই চুরিটা ইথিক্যাল। সুতরাং এক্ষেত্রে একটা লাইন টানা আছে, আপনার চুরির উদ্দেশ্যটা কি, আপনার এথিক্সের উদ্দেশ্যটা যদি হয় আপনার যে সাংবাদিকতায় যে আপনি এই কাজটি করেছেন রাষ্ট্রের কল্যাণের জন্য, সেটা অন্যায় পথে করলেও সেটা এথিক্যাল। অনেকে ঘুষ দিয়ে আপনার তথ্য নেন, সেই ঘুষটা কিন্তু সাংবাদিকরা এটাও অনেকে বৈধ মনে করেন এবং বৈধ মনে করলে এটা আসলে আনএথিক্যাল না। unethically, এটা আসলে না, আনএথিক্যাল। এটা আনএথিক্যাল না, এটা অনেক জায়গায়, পৃথিবীতে অনেক জায়গায় অ্যাকসেপ্টেড, কারণ আপনি করেছেন একটা কল্যাণের কারণে। এটি আপনার সেটা আবার বিবেচনা করতে হয় যে সেই কল্যাণটা পাবলিক ইন্টারেস্ট। শুনেন, আপনি গোপন ক্যামেরা নিয়ে একজনকে ঘুষ দিচ্ছেন, আপনি সেটি দেখাইছেন, তো সেটা কি করে বৈধ হয়, সেটা কি করে এথিক্যাল হয়? হয় না, আপনি ethical তো হয় না। tealka.com এর কথা দেখেননি, হয়েছে এটা। যে জনাব জ্যোতির্ময় বড়ুয়া, আপনি বলছেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় মাহমুদুর রহমান মান্না একজন বলির পাঠা হয়েছে, আসলে কি তাই? দেখুন, এটা যদি ব্যাখ্যা না করে আসলে ভুল একটা মেসেজ যেতে পারে, মনে হতে পারে বোধহয় আমি ওনার যে বক্তব্যগুলো এসছে সেটাকে বোধহয় আমি ডিফেন্ড করার জন্য চেষ্টা করছি এই কথাটা বলে। আমার এই বলির পাঠা বানানোর কথাটা বলার পেছনে উদ্দেশ্যটা ছিল এই, গত জানুয়ারির 5 তারিখ থেকে শুরু করে আজ অবধি আমরা এই অবরোধ সহিংসতার পাশাপাশি আজকে কেবলমাত্র একটা নতুন ইস্যু নিয়ে সারাদিন কথা বললাম। এই আমাদের যে মূল যে জাতীয় আরও ইস্যুগুলো রয়ে গেছে এগুলো কিন্তু সব ধামাচাপা পড়ে গেছে। আজকে একটি জাহাজ ডুবে হয়ে পদ্মাতে 70 জন মারা গেছে, সেটা কিন্তু প্রাইম নিউজ নয়, কোনো টিভিতেই দেখিয়েছেন, আপনারাও দেখিয়েছেন, সমস্ত চ্যানেলগুলো দেখিয়েছে, সংবাদপত্রগুলো এ নিয়ে ছেপেছে, কিন্তু সেটি মূল খবর হওয়া উচিত ছিল। সেখানে কিন্তু মান্না প্রধান খবর। এরকম আপনি 500 কোটি টাকার যাদের ঋণ, তাদের আপনি 12 বছর করে সময় দিয়ে দিচ্ছেন, যারা এর চাইতে ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদেরকে কোনো রকমের ঋণ রেসিডুয়ালমেন্ট হলো না। এই ধরনের যে ডিসক্রিমিনেটরি প্রজ্ঞাপনগুলো আমাদের সরকারগুলো পাশ করে যাচ্ছে, এরকম দেশের স্বার্থবিরোধী আরো কত রকমের কাজ হচ্ছে, আমাদের দেশের টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে, 14,000 কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কথা, আমরা এগুলো নিয়ে কিন্তু আর কোনো আলোচনাই করি না। আমাদের সমস্ত কিছু ধামা পড়েছে। আমি সেটি বলছি না, আমি বলছি এমন একটি সময়ে এমন একটি বিষয় আসাটা হয়তো বা হতেও পারে কার উদ্দেশ্যমূলক। এখন ওনার যে কনভারসেশন সেখানে তিনি বলেছেন যে 23শে জানুয়ারি মানে গতকাল তার একটা মিছিল ছিল শান্তি ও সংলাপের পক্ষে আর কি, মিছিলটি সেটি তো গতকালই ছিল, গতকাল বিকেলে ছিল। তো এখন যদি এইটি এই সময়ে প্রকাশিত না হতো তাহলে তার ওই মানে মিছিলটি পরে স্থগিত করা হয়েছে, ওটা কিন্তু আর হয়নি। এবং ওই মিছিলে যদি কোনো রকম কোনো নাশকতা ঘটতো সেক্ষেত্রে কে দায়িত্ব নিত? দায়িত্ব অবশ্যই ওনার উপরে বর্তাতো। সেটার দিক থেকে আমি একটু, যদি আপনি এই খবর না জানতেন, তার এই ফোনালাপ যদি না জানতেন, তাহলে কি করে এই ফোনালাপে ধরে নিন বলে এই ফোনালাপে উল্লেখ আছে যে এই মিটিং এ লোক সাপ্লাই দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য বিএনপির কাছ থেকে। আমি সেটাই আমার জন্য 1000 লোক হয়তো দেওয়া সম্ভব হবে না। তাহলে আপনি যে এই জিনিসগুলো দেখেন, আমি সেটা সূত্র ধরেই বলছি, বলির পাঠা এবং বর্তমান সময়ে আসলে এটি ঘটনাকে ভিন্ন খাতে বা নতুন একটি ইস্যুকে সামনে নিয়ে আসার জন্য এরকম তো আপনি বলছেন। আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনাকে আমি উল্টো যদি প্রশ্ন করি, ধরে নিন যে কথোপকথনটা ফাঁস হয়নি, ওনাদের মিছিল হলো, এই যে গণমিছিলটা ওনাদের করার কথা ছিল সেখান থেকে সহিংসতা হলো, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকে ধরতেন? তিনি কি দায়ী নন? তিনি ডাক দিয়েছেন, তিনি দায়ী নন? এই ফোন আলাপ ফাঁস না হলেও তিনি দায়ী থাকতেন।
ফোন আলাপের বিষয়ে যে আরেকটা জিনিস আমি একটু না এখানে সেই উল্লেখ করতে ক্ষেত্রে চাই, সেই ক্ষেত্রে তো আসলে পাবলিক পারসেপশন বলে একটা জিনিস আছে। এখন যে পারসেপশনটি তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এই ফোন আলাপটি ফাঁস না হলে কি সেই পারসেপশনটি থাকতো? না, আমি একটু প্রথমে বলি যে উনি বলছেন এটা একটা নতুন ইস্যু, এটা কিন্তু নতুন ইস্যু না। না আমি নতুন ইস্যু বলছি না, না, আমি নতুন বলছি এই কোনোভাবে যে নতুন issue না। গত 1.5 মাস যাবত যে আমরা এই যা গত দেখছি, 1.5 মাসে এই এর বিষয়গুলো মধ্যে এই হঠাৎ করে মান্নারাই একটা- তো আলোচনায় গত 1.5 মাস ধরে। তারা সংলাপের উদ্যোগ নিচ্ছেন, তিনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন প্রতিদিন বাংলাদেশে গত 1.5 মাস যে রাজনীতির যে বক্তব্য, এটি তারই আরেকটি নতুন ডাইমেনশন বলতে পারেন আপনি। আমি একেবারেই নতুন ইস্যু আমি না এটা। কন্টেন্ট নিয়ে কিন্তু এখনো আলোচনা না, আমি করিনি, কন্টেন্ট তো শেষ কিন্তু করিনি। আপনি বলছেন এটা একটা নতুন ইস্যু এবং তাকে বলির পাঠা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি মনে করি না এখানে। কারণ তাকে মান্নাকে পলিটিক্যাল ইয়েতে অত গুরুত্বপূর্ণ ভাবার কথা না বলির পাঠা হবার। তার বক্তব্যের মানে তার কারণে তিনি profile ওইরকম তার না আসলে। বক্তব্যের কারণে তিনি এখন আলোচনায় এসেছেন, কারণ তিনি সার্ভিং লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলার জন্য। আপনি কি মনে করেন এটা গুরুত্বপূর্ণ বিষয়? না, আমি সেটা- এবং সেটা- তার সঙ্গে তিনি সেটা নিয়ে- যে সমস্ত সেটা নিয়ে বলছি, লোকজনকে content- টেনে এনেছেন, এই সমস্ত লোকজনকে, যে বান কি মুনের কাছ থেকে বক্তব্য কিভাবে এসছে, কোন এক মতি ভাই এর সঙ্গে জড়িত, কোন মতিউর রহমান আমরা ঠিক জানি না। তারপরে কিভাবে এই সংলাপের জিনিসগুলো এগোচ্ছে, কিভাবে আন্দোলন কোনোভাবে স্থগিত করা যাবে না, যেখানে বলছেন সাদেক হোসেন খোকা বলছেন গ্রাম পর্যায়ে লোকজন ক্লান্ত হয়ে পড়েছে, উনি বলছেন না আপনাদেরকে এখন থামালে চলবে না। তো সুতরাং এগুলো তো যে আন্দোলন চলছে, যে ইস্যু চলছে আলোচনা, সেটিরই ধারাবাহিকতার বিষয়। না, আমি এটি এমন নতুন কোনো ইস্যু আমি নয়। ওই জায়গাটায় যেটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে মাহমুদুর রহমান সাহেব